যতক্ষণ এ দেহে প্রাণ থাকবে আপনাকে আর আপনার সম্মানকে আমি হারাতে দেব না। আপনার ছেলে হিসেবে না হোক, আপনার একজন ভৃত্য হিসেবে এটা আমার প্রতিজ্ঞা। প্রতিটি ক্ষণ থাকুক আজীবন গীতিম স্টুডিও, স্মৃতির আপর ঠিকানা। হাসি ভালোবাসা জীবনের প্রতিটি গল্প আজই বুক করুন গীতিম স্টুডিও। যত বড় ঝড়ই আপনার জীবনে আসুক না কেন, তাকে আগে আমার সাথে লড়াই করতে হবে। আর বিটঙ্ক তো অনেক ছোটখাটো জিনিস। তার মানে তুমি আবার বিটঙ্ককে মেরে দিতাম? ভালোই ভালো আমার কথা না শুনলে এবার আমি সত্যি সত্যি মেরে দিতাম। হ্যাঁ বেশিবাবু, ওরে বেশিবনাথ চ্যাটার্জি, এই চ্যাটার্জি পরিবারের বড় ছেলে, নিজের মানুষদের ভালো রাখার জন্য কোনো স্বীকৃতির প্রয়োজন হয় না আমার। আপনি আমাকে ছেলে বলে স্বীকার না করলেও আমি তো জানি আপনি আমার বাবা, তাই আপনাকে ক্ষতি করবে, আমার গ্রামের মানুষদেরকে ক্ষতি করবে আপনার ছেলে হয়ে আমি তো সেটা মেনে নিতে পারবো না বাবা। ওই বিটঙ্ক যদি বুড়াল হয় তাহলে বাঘ হাতে তুলে ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, পরাণ চাচা মেহেরানিদের আপনি বাঁচান বাবা। আজ আপনার সাহায্য যে ওদের বড় প্রয়োজন, ওদের উপর একটু দয়া করুন বাবা, একটু দয়া করুন। শিবু, এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটকা শোনা যায় রামায়ণী, কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারা আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল। জবাব দেব এবার আমি। ওই শিবনাথ চ্যাটার্জি আর নারায়ণ চ্যাটার্জিকে আমার পরাজয়ের জবাব। ওই শিবনাথ চ্যাটার্জির বুদ্ধির জোরে বারবার ওই নারায়ণ চ্যাটার্জি আমার কাছে হেরেও হারছে না। তবে তবে এবার ওদের হারতেই হবে অফিসার। আমি বলছিলাম কি স্যার, আমাকে একটা সুযোগ দিন না। আপনি তো জানেন আমার নাম অফিসার ঢোলকৃষ্ণ পদ্ম, আমার এক লাঠিতেই সব বেটা জব্দ। না অফিসার, ওই শিবনাথকে জব্দ করতে গেলে লাঠি নয়, প্রয়োজন অস্ত্রের। অস্ত্র মানে AK-47 নাকি স্নাইপার? আমার এই পিস্তল দিয়ে কোনো কাজ হবে না স্যার। ওসব অস্ত্র নয় অফিসার, আমার চাই ব্রহ্মাস্ত্র, যা ওই চ্যাটার্জি পরিবারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, সেই ব্রহ্মাস্ত্র। সেই অস্ত্র আপনি কোথায় পাবেন স্যার? পাবো নয় অফিসার, পেয়ে গেছি। আর তাকে নিয়ে আসবে আমার সব থেকে বিশ্বস্ত অনুচর গুন্ডা। আচ্ছা অফিসার, বলতে হবে না স্যার, জব বুঝে কোপ আমি মেরে দিয়েছি। না মানে আপনি এই থানায় আসবার অনেক আগে আপনার ওই গুন্ডা বাবুকে লকআপ থেকে বের করে সেবা শুশ্রূষা শুরু করে দিয়েছি। কোনো মানে হয় বলুন? এত মার কেউ কাউকে মারতে পারে? তবুও তো আপনি শিবনাথকে অ্যারেস্ট করতে পারলেন না অফিসার। জানেন আমার নাম অফিসার ঢোলকৃষ্ণ পদ্ম, কিন্তু ওই বেটাতে হলে না লাঠিতে জব্দ। তাছাড়া জমি সংক্রান্ত ব্যাপারে আপনার ওই গুন্ডা বাবুর মুখ থেকে যেভাবে জালিয়াতির কথাগুলো বের করলো, তাতে আমার আর কি করা থাকতে পারে বলুন? তবে আমার নামও বিটঙ্ক সাতরা, একটু একটু করে বুঝিয়ে দিতে পারি আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্রা। আমার অবর্তমানে আমার ছেলেদের গায়ে হাত। ওর হাত আমি কেটে দেবো বস। আপনি শুধু একবার আমায় বলুন, ওর হাত দুটো কেটে আমি আপনার পায়ের সামনে এনে ফেলবই। কিছু মনে করবেন না স্যার, শিবুরাতে মারকে গুন্ডা বাবুর মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই বোধহয় এইসব ভুলভাল বকছেন। এই সারা অফিসার, গুন্ডা, এখন মাথা গরম করার সময় নয়,
ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যে যে আঘাত ওরা আমাদেরকে করেছে তার পাল্টা আঘাত দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তবে সেটা মাথা গরম করে নয়, ঠান্ডা মাথায় করতে হবে। আর ফোনে আমি তোকে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? মনে আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, সবটা হয়ে যাবে। অফিসার যান, মিষ্টি আনার ব্যবস্থা করুন। কোনো শুভ কাজ শুরু করবার আগে মিষ্টি মুখ করা যে বড়ই প্রয়োজন। আমার বাবা বলতেন। সত্যি বাবার সুযোগ সন্তান আপনি। অফিসার না মানে আমি এক্ষুনি মিষ্টি আনতে বলছি স্যার। আসুন। এই যা। আবার কি হলো? না মানে মানি ব্যাগটা তো। আসুন। সত্যি স্যার আপনি না শয়তান। আগে কে বলেন? না মানে আপনি হলেন স্বয়ং ভগবান। কি করে যে মনের কথা বুঝে যান। আমি নিজেকে এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি স্যার। আসি স্যার, আসি গো। না থাক। জবাব চাই না তোমার নারায়ণ চ্যাটার্জি। তৈরি হও, আমার জবাব আসছে। আর আমার জবাব ওই ব্রহ্মাস্ত্র। देखो बाबू खेला देखो रे बादल लचवे छुकड़ी लचवे आसमान থেকে পয়সা করবে ডুক 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 দেখো বাবু খেলা দেখো রে বাদল লচবে ছুকড়ি লচবে আসমান থেকে পয়সা করবে লচবে বউরা লচবে চোরা লচবে তোরা ধক ধক লচবে আমি লচবে তখন তোদের বুকে ধক ধক লচবে বউরা লচবে চোরা লচবে তোরা ধক ধক লচবে আমি লচবে তখন তোদের বুকে ধক ধক ডুক 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 দেখো বাবু খেলা দেখো রে বাদল লচবে চুকড়ি লচবে আসমান থেকে পয়সা করবে রাম লাচে শ্যাম লাচে লাচে বাবুর মনে দুনিয়া লাচবে লাচে আমি রাধার মতনি রাম লাচে শ্যাম লাচে লাচে বাবুর মনে দুনিয়া লাচবে লাচে আমি রাধার মতনি ডুক 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 দেখো বাবু খেলা দেখো রে বাদল লাচবে চুকড়ি লাচবে আসমান থেকে পয়সা করবে আসমান থেকে পয়সা করবে আসমান থেকে পয়সা করবে সত্যি রে ফুলমতি, তুই না থাকলে আমাদের এই পুতুল বিক্রি করা সত্যিই খুব কষ্টের হতো। তোর এই নাচ গান মানুষকে এতটা আনন্দ দেয়, পুতুল না কিনে আবার ভিড়তেই পারে না। আরে সে তো হবে, আমার ফুলমতি দিদির মতো এত ভালো গানের গলা এ কৈলাসপুরে আর কার আছে বলতো? আছে, একজনের আছে জানিস। বিকেলবেলা সর্ষে ক্ষেতের উপর সূর্যের সোনালি আলো দেখলে যে অনুভূতি হয়, নদীর এপার থেকে ওপার পর্যন্ত ঢেউয়ের সাথে মিশে থাকা সূর্যের আলো দেখলে যে অনুভূতি হয়, তার গান শুনলে ঠিক তেমনি অনুভূতি হয়। আমি শুনেছি সেই গান আমি আজও ভুলতে পারিনি। তা ফুলমতি দি সেই স্বপ্নের রাজকুমারটাকে শুনি। আসলে সেই যে কে তা তোরা দুজন মিলে আবার ফের কেটেছিস। দাঁড়া, তোদের হচ্ছে। এমন গানটা দেবো না, সারা জীবনের জন্য আমার পেছনে লাগা বার করে দেবো। এটা ধর আজকে রোজগারের টাকা। বাবলি, এখান থেকে তুই তোর কলেজের টাকা দিয়ে দিবি। আর বান্টি, এখান থেকে তুই কিছু টাকা নিয়ে বাজারে ভিখিরি মাইদের জন্য চাল ডাল কিনে নিয়ে আসবি। আর বাকিটা মতো তো রেখে দে, কাল শহরে গিয়ে কিছু নতুন পুতুল কিনতে হতে পারে। কিরে হাগরে দাঁড়িয়েছিস কেন? যা। দিদি কিরে কি হলো? কাঁদছিস কেন? দেখ বান্টি, দেখ আমার পাগলি মেয়ের কাণ্ড দেখ। আনন্দে আনন্দে কাঁদছে রে ফুলমতি। এ কান্না যে ওর আনন্দে, ওকে তুই কাঁদতে দি। তাছাড়া এই কৈলাসপুরে আমাদের মতো হতভাগ্যদের কথা কে ভাবে বলতো? আমাদের মতো অনাথ বেজন্মাদের ভালো রাখার জন্য। তুই যে একেবারে ভগবানের আশীর্বাদ হয়ে এসেছিস রে ফুলমতি। তুই না থাকলে ওই বিটঙ্কের অত্যাচারে কবেই শেষ হয়ে যেতাম। টাকার জোরে শয়তানটাই বাজারটা পর্যন্ত কিনে নিয়েছে। প্রতি মাসে ওকে আমাদের টাকা দিতে হয়, আর না দিতে পারলে চলে অত্যাচার। ভিখারি মাকে পর্যন্ত রেহাই দেয় না। তুমি আসবার পর এবারে বাজারের মানুষগুলো রক্ষা পাবে দিদি।
তোমার উপর যে আমাদের অনেক আশা, অনেক ভরসা। কেন করিস এত আশা ভরসা আমায়? যদি কোনোদিন এমন হয় যে তোদের আশা ভরসার মান আমি রাখতে পারলাম না, যদি কোনোদিন এমন হয় যে তোদের সব ধারণা একদিন ভুল প্রমাণিত হয়, তখন কি এই ভালোবাসা এত আশা ভরসা আমার উপর থাকবে তোদের, বল? থাকবে দিদি, থাকবে। কারণ আমরা জানি পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ফুলমতি কোনোদিন ভুল হতে পারে না। তুই আমাদের ঠকাতেই পারিস না, কিছুতেই না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার এইসব ইমোশনাল ড্রামা বন্ধ করে এবার তোদের কাজে যা তো দেখি। আমার আবার অনেক কাজ বাকি আছে। তোমার এখন আবার কি কাজ? বাজার তো বন্ধ হয়ে গিয়েছে। সে তোরা বুঝবি না, কিছুদিন ধরে বাতাসে একটা পোড়া গন্ধ পেতে শুরু করেছে। চোখ কান খোলা রাখিস, বিপদ কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। ঠিক বলেছিস তুই, কানা ঘোষা। আমিও অনেক কিছু শুনেছি। কি শুনেছিস তুই? বিটঙ্ক বাবু চেরা চামুন্ডাগুলো কোনো একজনের হাতে মার খেয়ে জেলবন্দি হয়েছে, আর এই খবরটা যাতে 5 কান না হয় তার জন্য থানা তারা ওই শালা ঢোল কৃষ্ণ কাউকে কিছু বলতেই চাইছে না। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা আমায় দেখতে হচ্ছে। কে সেই মহাশক্তিমান যে এমন কাজ করেছে? দিদি কি ভাবছো তুমি? না না, কিছু না। এখন তোরা যা, আর যেটা যেটা করতে বললাম সেটা করবি। আর হ্যাঁ, চোখ কান কিন্তু খোলা, কেমন? বেশ, তাহলে আমি আসি। আসি রে ফুলমতি, আবার কাল দেখা হচ্ছে। কি বলে গেল ওরা? কে সেই লোক? না না, ব্যাপারটা আমায় দেখতে হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন। না 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 না, ওসব কি আপনি চিন্তা করবেন না। ও পুতুল আমি ঠিক সময় কিনে নেব। হ্যাঁ হ্যাঁ, রাখুন রাখুন রাখুন। পুতুল পুতুল ধরা দিলে তো কিনবো, কিন্তু সে যে ধরাই দিতে চাইছে না। ধরা দিতে এসে গেছি ফুলমতি। কি আপনি? যা সালা, যার বাজারে এসেছো, করে খাচ্ছো, আর তার লোকদের তুমি চিনতে পারছো না? চলো, বস তোমায় ডেকে পাঠিয়েছে। শোনবে শালা, তুই বোধহয় এতদিন আমার মতো করে মালের পাল্লাই পড়িসনি, তাই হয়তো তুই জানিস না। এই ফুলমতির অভিধানে কথা বলার কোনো অপশন নেই, কথা শোনার অপশন আছে। তাই আমি বলছি তুই শোন। এই ফুলমতি সিধা মালিক পকের সাথে কথা বলে, তার পাঠানো পালিত কোনো কুত্তার সাথে নয়। এই ফুলমতি, তুই জানিস না তুই কাকে কি বলছে? এই বাজারে সবাই গুন্ডাকে ভালো করে চেনে, তারা সবাই জানে এই গুন্ডা মুখে যা বলে তাই করে দেখায়। বসের নির্দেশ আছে তোকে জোরাজোরি না করে নিয়ে যাওয়ায়, তাই ভালো ভালো বলছি চল, তো না হলে কুকুর পাগলা হয়ে গেলে না। চলবে শালা গুন্ডা, এই পাগলা কুকুরদের কিভাবে ঠান্ডা করতে হয় না এই ফুলমতির খুব ভালোভাবে জানা আছে। বেশি বাড়াবাড়ি করলে সেই দাঁত উপরে ফেলতে আবার বেশি সময় লাগে না। তাই বলছি এখানে দাঁড়িয়ে থেকে কেউ না করে যা, আগে মালিককে বল ফুলমতির সাথে দেখা করতে হলে ফুলমতির কাছেই আসতে হবে। ফুলমতি তার জায়গা থেকে এক চুলও নড়বে না। তুই কিন্তু বড্ড ভুল করে ফেলছিস ফুলমতি। স্বেচ্ছায় সাপের লেজে পা দিলে তার ফল কি হতে পারে তুই বোধহয় ভুলে যাচ্ছিস। না না শালা গুন্ডা, এই ফুলমতি শালা কোনো কিছুই বলেনি। আর সাপের কথা বললি যখন তখন শোন, এই ফুলমতি সাপেরও বাপ আছে। তাই এখানে দাঁড়িয়ে বেশি কাপ চালে না, এক কামড়ে মুখ থেকে ফেনা উঠে ছাড়বে। তাই বলছি কেন বাজারের শেষে দিমাগ খারাপ করছিস বলতো? ব্যবসা ভালো হয়েছে তাই মনটা ভালো আছে, তাই বেকার বেকার আমার মনটা খারাপ করতে চাস না। তাহলে এই ফাটা মাথাটা না আবার ফাটে বাড়ি ফিরতে হবে। চল, হাট। বাজারে সামান্য পুতুল বিক্রি করে তুই বাজার মালিকের কথা অমান্য করছিস? এত বড় সাহস তো! যাদের হারানোর কিছু থাকে না তাদের সাহসটাই থাকে রে গুন্ডা। আর পুতুল বিক্রি করে বলে কি আমার মান সম্মান থাকতে নেই? এতই যখন মান সম্মানকে হিসেব করে নাকশিট করস, তাহলে কেন মাসের শেষে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে তোর মালিক হাত পেতে ভিক্ষা নাই রে শালা? কি আমার বসকে তুই ভিখিরি বললি? সরি সরি সরি, ভিখারি বলতে চাইনি। কারণ সত্যিকারই ভিখারি যারা হয় তারা ভিক্ষে করার পর সে ভিক্ষে দেওয়া মানুষদের চোখের দিকে না তাকিয়ে ভালো থাকার আশীর্বাদ করে যায়। তাই তোর বসকে ভিখারি বলি আমি, আমার ভিক্ষি করে খাওয়া মানুষদের অপমান করতে পারবো না। তাই বলছি কেন ফালতু সময় নষ্ট করছিস? যাকে মালিককে বল ফুলমতি আসতে পারবে না। তাই নাকি? তুই যাবি না? তোর ঘাড় যাবে রে সালি। বাবলি কি ফুলমতি রানী, এবার নিশ্চয়ই তুমি আমার সাথে যেতে রাজি হবে? ছাড়তে বলছি জানোয়ার, আমার বাবলি যদি কিছু হয়ে যায় না তাহলে কি হবে? কিছু হবে না বাবলি, শোনাকে আমি কিছু করব না যদি তুমি আমার কথা শোনো। দিদি ওর পাতা পাতা পা দাও না দিদি। গোটা বেশি চিৎকার করে কোনো লাভ হবে না, আর বেশি চিৎকার করলে এই চাকু দিয়ে আমি বাবলি সোনার গলাটাকে। এমন কোনো কিছু তুই করবি না জানোয়ার, আমি রাজি, আমি তোর সাথে যেতে রাজি। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত, আমার বাবলিকে এখান থেকে ছেড়ে দিতে হবে। পাগল না পেট খারাপ? আর তোর মতো সাপকে বাক্সবন্দি করতে ওই তো আমার ইঁদুর ছানার টোপ। আগে তোকে ওখানে যেতে হবে, তারপর বাবলি সোনা ছাড়া পাবে। ওই নিয়ে যাও কে। না আমি যাব না, ছাড় আমায় দিদি। ভুল করে ফেললি গুন্ডা, এই কাজটা করে তুই মস্ত বড় ভুল করে ফেললি। সময় একদিন আমারও আসবে,
আর যেদিন এই সময় আসবে সেদিন কিন্তু আজকের দিনের হিসেবটা আমি সুদে আসলে উসুল করে নেব। মা মহামায়ার দেবী, তোকে আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। আসছে আসছে আমার ব্রহ্মাস্ত্র, আমার কাছে ছুটে ছুটে আসছে। আর মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা। অফিসার তৈরি হয়ে যান আমার ব্রহ্মাস্ত্রের খেলা দেখবার জন্য। এবার আপনি তৈরি হয়ে যান। সে তো বটেই, তবে স্যার আমি বলছিলাম কি, আপনার ওই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার আগে একটু দেখে শুনে নিলে ভালো হতো না? না মানে আপনি যাকে ব্রহ্মাস্ত্র ভাবছেন সে আদপেও ব্রহ্মাস্ত্র কিনা? জহুরির চোখ সোনা চিনতে ভুল করে না অফিসার। আমার অস্ত্র নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তার কারণ আমার লোকেদের দেয়া খবর কখনো ভুল হয় না। হ্যাঁ, তবে সেই অস্ত্রটা কতটা ধারালো, কতটাই বা ধ্বংসাত্মক হতে পারে, শুধু সেটুকু দেখে নেওয়ার পালা। তা কোথায় সে? থানার পাশের ঘরে রেখে এসেছি বস। সালি কিছুতেই আসবে না বলছিল, তবে বলছি কি বস, মালটা কিন্তু একেবারে আগুনের গোলা, একটু সাবধানে ব্যবহার করবেন। ওই আগুনটাই তো আমার প্রয়োজন রে গুন্ডা, যা ওই চ্যাটার্জি পরিবারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। সেই জন্য তো ওই আগুনটাই আমার প্রয়োজন। তা কোথায় আমার সেই ব্রহ্মাস্ত্র? ডাক তাকে, আমিও দেখি আমার দাবার চালটা কতটা নিখুঁত। ডাক তাকে। আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমি এসে গেছি। কি দেখছেন এমন করে? দেখছি আমার আগুন লাগানো অস্ত্রের তেজ কতটা। আগুনের তেজ পরখ করতে হলে দূর থেকে করতে হয়, কারণ বেশি কাছাকাছি এলে ভস্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ফুলমতি, তুই জানিস উনি কে? যে পশু সারা শরীরে কাটা বেছানো থাকে তাকে দেখলেই বোঝা যায় যে সে একটা সজারু। যে পশুর মুখে দুই পাশে তার ধারালো গর্জালো দাঁত উঁচু হয়ে থাকে তাকে দেখলেই বোঝা যায় যে সে একটা বন্য সুর। আর শয়তান মানুষের দুটো চোখই বলে দেয় যে সে একটা ক্রিমিনাল। তাই না বিডঙ্গ সাঁতরা? লাইক ইট, আই লাইক ইট। স্যার এই ফুলমতি আপনাকে গালি দিচ্ছে আর আপনার ওকেই পছন্দ হচ্ছে। জঙ্গলি শিয়াল যে আমার বড়ই পছন্দের অফিসার। তারা যেমন চতুর হয় তেমনি ধূর্ত, পুরো তোমার মতো ফুলমতি। কিন্তু শিয়ালকে যে ফাঁদে ফেলা যায় না বিডঙ্গ সাঁতরা, কারণ ফাঁদে ফেললেই সেই ফাঁদ কেটে বেরিয়ে আসার উপায় তাদের জানা থাকে। কিন্তু এই বিটঙ্ক সাঁতরার ফাঁদের মাত্রাটা যে বড় জটিল, সেই অঙ্ক কষা তো সবার পক্ষে সম্ভব নয়। এই ফুলের সাথে চ্যালেঞ্জ ছড়ে বড় ভুল করে ফেললেন বিডঙ্গ সাঁতরা। সুগন্ধই ছড়াই না, শত্রুদের আয়ত্তে এনে তাদের অনায়াসে মেরেও ফেলতে পারে। এই ফুলমতি তোমার সাহস তো কম নয়, তুমি আমার থানায় দাঁড়িয়ে অফিসার ঢোলকৃষ্ণ পদ্মের সামনে বড় বড় কথা বলছো। থানা? কোনটা থানা এটা? আমি তো জানি যেখানে অত্যাচারিত নিপীড়িত মানুষেরা থানায় অভিযোগ জানালে বিচার পায় সেটা থানা। আমি তো জানি যেখানে নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষের পরিবার থানায় ডায়েরি জানালে সুফল পায় সেটা থানা। মানুষের ভরসা স্থান হয় থানা, প্রশাসনিক অন্যতম ভিত্তি হয় থানা। কিন্তু যেখানে মানবতা বিক্রি হয়ে যায় ক্রিমিনালদের পাপের টাকায়, সততা চাপা পড়ে যায় ক্রিমিনালদের বুকের তলায়, সেটাকে থানা বলা যায় না ঢোলকৃষ্ণ বাবু। সেটাকে বলা হয় অন্যায়কারীদের অসামাজিক পাপের আতুর ঘর, যেটা আপনি এখানে তৈরি করে দিয়েছেন এইসব ক্রিমিনালদের জন্য। বস, ও আমাদের ক্রিমিনাল বলছে। কারাবে শালা, মার্ডার করা, ধর্ষণ করা, লুটতরাজ করা, এসব কি মন্দিরে বসে ঘন্টা বাজে মন্ত্রপাঠের কাজ নাকি? যে তোদের ক্রিমিনাল না বলে পুরোহিত বলতে হবে? ঠিকই তো বলেছে। আরে বাবা ঠিকই তো বলেছে, ক্রিমিনালদেরকে ক্রিমিনাল বলবে না তো কি মহাপুরুষ বলবে নাকি রে? তা তুমি যখন আমাদেরকে ক্রিমিনাল হিসেবে চিনেই ফেলেছো, তখন নিশ্চয়ই আমাদের কাজের পদ্ধতিটাও তোমার জানা আছে। আছে আছে বিটঙ্ক সাঁতরা, কারণ ক্রিমিনাল হতে না পারলেও তাদের সাথে ওঠা বসাটা আমার অনেক দিনকার অভ্যাস। কিন্তু আমার কাজের পদ্ধতি আলাদা, তাই বলছি কেন ডেকেছেন তাড়াতাড়ি বলে ফেলুন। আরে বলবো বলবো সব বলবো, কিন্তু তার আগে যে তোমার পুরো পরিচয়টা আমাদের লাগবে। মানে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট। অফিসার না ঠিক আছে স্যার। উরে শালা, তা আপনাদের ক্রিমিনালের লোকেরা এখন সরকারি কাজ করতে শুরু করে দিয়েছে নাকি যে আমার জন্মকুণ্ডলী লাগবে? তুমি এই কৈলাসপুরে নতুন এসেছো ফুলমতি, তাই তুমি জানো না যে এখানকার সরকার বলতে আমি এই একমাত্র বিটঙ্ক সাঁতরা। তাই আমার সব কাজটাই সরকারি কাজ। তাই তো ভাবি এই দেশের হাল এত বেহাল হলো কি করে। যেখানে আপনার মতো রক্তচোষা হয় না দলবল সরকারি কাজ চালায়, সেখানকার অবস্থাই তো এমনটাই হওয়া উচিত। এইবার কিন্তু তুমি তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ ফুলমতি। তুমি হয়তো জানো না যে আমার নাম বিটঙ্ক সাঁতরা। একটু একটু করে বুঝিয়ে দিতে পারি আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্রা। আর আমি বিটঙ্ক সাঁতরা, বাবা মণিমোহন সাঁতরা 5 বছর আগে গত হয়েছে, তার এই বিশ্ব সম্পত্তির মালিক এখন আপনি। গ্রাজুয়েশন পড়বার সময় কলেজের মেয়েদের ইফ টিচিং করায় অন্যায় আপনাকে কলেজ থেকে বার করে দেওয়া হয়। তারপর গ্রামে ফিরে এসে সেই অভ্যাসটাই বোঝাই ছিল আপনার। গ্রামে এসে আপনার হাতে প্রথম শিকার হয় ইকবালের বোন ফতেমা, তাই তো? তারপর চলে আপনার এক এক করে অত্যাচার। এখনো পর্যন্ত প্রায় 40 জন মেয়েকে আপনি ধর্ষণ করেছেন।
আমার সাথে ড্রাগ মিশিয়ে লুকিয়ে প্রচার করাটাই ছিল আপনার প্রধান ব্যবসা, যাতে করে প্রশাসনিকভাবে আপনাকে সাহায্য করতে পারে এই অফিসার ঢোলকৃষ্ণ পদ্ম। তারপর মাল বাজার থেকে শুরু করে চাষিদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করা, বাজারি ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে তোলার কাজটাও করে আপনার ডান হাত ওরফে গুন্ডা। স্যার আমরা তো ওর জন্মকুণ্ডলী চেয়েছিলাম, ও তো দেখে আমাদের জন্মকুণ্ডলী বের করে দিল স্যার। বাহ ফুলমতি বাহ, তোমার এই প্রতিভা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। বেটঙ্ক সাঁতরা, আমার প্রতিভার নেই কোনো মাত্রা, সবে তো শুরু, খেলা তো দেখানোর এখনো অনেক বাকি আছে। খেলা খেলা গুন্ডা, যাচ্ছি বস। আরে খেলা তো তুমি দেখাবেই ফুলমতি, আর সেটাই তো আমি চাই। তবে সেই খেলাটা তুমি দেখাবে আমার কথা মতো। খেলা? কোন খেলার কথা বলছেন আপনি? মারণ খেলা। তবে তোমার কোনো ভয় নেই, এ খেলায় তুমি মরবে না, মরবে ওই শিবনাথ চ্যাটার্জি। শিবনাথ চ্যাটার্জি? কে শিবনাথ চ্যাটার্জি? ওই নারায়ণ চ্যাটার্জির প্রথম পক্ষের স্ত্রীর একমাত্র পুত্র সন্তান। কি করতে হবে আমায়? শিবনাথ ওরবে শিবুর মনটা বাবা ভোলানাথের মতোই নরম, তোমাকে শুধু তার মনটাকে গড়িয়ে চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে হবে, তারপর ব্যাস, বাকিটা না হয় পরে বলবো। আর আপনার এই কাজটা করতে যদি আমি রাজি না হই তাহলে? তুমি অনেক বুদ্ধি ধরো ফুলমতি, তুমি নিশ্চয়ই চাইবে না যে আমার কথাকে অমান্য করে নিজের সদ্য হওয়া আপনজনদের বিপদ ডেকে আনতে, তাই না? বিরক্ত সাঁতরা! চিৎকার নয়, একদম চিৎকার নয়, কারণ চিৎকার করবার মতো তো আমি এখনো কিছুই করিনি। তবে তুমি এমন কিছু করো না যাতে তোমার চিৎকার শুনতে আমি বাধ্য হয়ে যাই। তখন কিন্তু সে চিৎকারটা রাগের হবে না, স্বজন হারানো আত্মনাদ হয়ে ছড়িয়ে পড়বে সমগ্র আকাশে। তুমি হয়তো জানো না যে আমার নাম বিটঙ্ক সাঁতরা, প্রতিটা পদে পদে বুঝিয়ে দিতে পারি আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্র। ভুল করো না ফুলমতি, স্যার যা বলছেন তাই করে ফেলো, আর এতে তো তোমারই লাভ। আপনার লজ্জা করে না অফিসার? নিজে একজন আইনের রক্ষক হয়ে সমাজের ভক্ষকের সাথে হাত মিলিয়ে আইনগুলোকে পায়ের তলায় লুটিয়ে দিতে, সমাজের এইসব কর্দমাক্ত ক্রিমিকিটগুলোর সাথে হাত মিলিয়ে তাদের পা চাটা কুত্তা হয়ে কি লাভ পাচ্ছেন আপনি? কি বললি? আমি নর্দমার নোংরা ক্রিমিকিট, আজ তোকে আমি। ভবিষ্যতে ভুলটার করবেন না বিটঙ্ক সাঁতরা, বলে যাবেন না এই হাত কোনো অসহায় অবলা ফতেমাদের হাত নয়, এটা খেটে খাওয়া নারীর মেহনতি হাত, যা আগুনে পুড়ে লোহা হয়ে গেছে। ভবিষ্যতে এমন কাজ করলে এই হাত নিয়ে আপনি আর বাড়ি ফিরতে পারবেন না, তাই আমার সামনে আর কোনোদিন হাত উঠালে প্রণাম করবার জন্য উঠাবেন। কি সাহস আমার থানায় ঢুকে আমারই সামনে মস্তানি! মস্তানির এখন দেখলেনটা কি হবে স্যার? যেদিন তো আপনাদের অত্যাচারে করা পূর্ণ হবে সেদিন তো দেখবেন আসল মস্তানি কাকে বলে। শিশুপালে 99টা অপরাধ ক্ষমা করে দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কলিকালের সংখ্যাটা আমি বাড়িয়ে রাখলাম 101 যেন না হয়। চলে। তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমাকে এখানে আনবার জন্য আমি যে টোপটা ব্যবহার করেছিলাম সেই টোপটা কিন্তু এখনো আমার কাছেই আছে। বাবলি তুই এখানে, তুই বাড়ি যাসনি কেন? ওরা আমায় বাড়ি যেতে দেয়নি দিদি, জোর করে আমায় একটা গুদাম ঘরে আটকে রেখেছিল। তুমি আমায় বাঁচাও দিদি, ওরা নাহলে আমার। না না, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো নাকি, তুই একদম ভয় পাস না। বিটঙ্ক সাঁতরা, আপনার লোকের আমাকে কথা দিয়েছিল যে আমি এখানে আসলে বাবলিকে এখান থেকে ছেড়ে দেবে। দেবে তো? আরে বাবা ছেড়ে দেবে তো, তবে সব কাজটা আমার কথা মতো করবার পর, তার আগে তো নয়। শয়তান! হ্যাঁ আমি শয়তান, এক কৈলাসপুরের নাম্বার 1 শয়তান আমি, এই বিটঙ্ক সাঁতরা। তবে আজ থেকে আমার এই শয়তানের অংশীদার তুমিও হলে ফুলমতি। বলো বলো তুমি আমার সঙ্গে কাজ করতে রাজি কিনা গুন্ডা? বলো ফুলমতি, বলো তুমি আমার সঙ্গে কাজ করতে রাজি কিনা গুন্ডা? বলো ফুলমতি, বলো তুমি আমার সঙ্গে কাজ করতে রাজি কিনা? বলো 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 গুন্ডা। আমি রাজি, তবে আমার বাবলির গায়ে যেন কোনো আঁচ না লাগে। যেদিন আমার কাজ শেষ হবে সেদিন আমি বাবলিকে আগে নেব, তারপর আমার কাজ জমা দেব। বেশ বেশ তাই হবে, গুন্ডা নিয়ে যাও। দাঁড়াও বাবলি, তুই কোনো চিন্তা করিস না, তোর দিদি আছে তো নাকি? প্রাণের চোখে নিয়েও আমি তোকে মুক্ত করে আনবো, কথা দিলাম। তুমি তাড়াতাড়ি আসবে তো দিদি? আসবো বলি, খুব তাড়াতাড়ি আসবো, সাবধানে থাকিস দিদি। অফিসার, সব যখন ঠিকই হয়ে গেল, তাহলে চ্যাটার্জি বাড়ির ধ্বংসলীলার প্রথম চালের কিস্তিটা আমি দিয়েই দিই, কি বলেন? স্যার বলতে শুভ কাজে কখনো দেরি করতে নেই। না না আমার নয়, আপনার বাবা বলতে। অফিসার ঠিক আছে স্যার। গুন্ডা 50,000 টাকা নাও ফুলমতি, তোমার কাজের অগ্রিম টাকা। বাকি টাকাটা না হয় কাজটা হয়ে গেলে তারপরে পাবে। এবার দেখো কাজটা ঠিক তুমি কিভাবে করবে। সে কাজ তো আমি করবোই, তবে তার আগে আমার আরো একটা কাজ বাকি থেকে গেছে, সেটা তো আগে করি। ওই!
আমাকে মারলি? ইচ্ছে করে নয়, বাবলিকে যে চোরটা মেরেছিলি তার শোধটা দিয়ে গেলাম। বলেছিলাম না এই ফুলমতি কোনোদিন কারো ঋণ রাখে না, সময় এলে সুদে আসলে উসুল করে নেয়, উসুল। তাই সময়টা এখন আপনার বিরঙ্গ সাঁতরা, তাই হাত উঠিয়ে মুখ বুজে মেনে নিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তিনি যেন কোনোদিন সময়টা ঘুরিয়ে না দেয়। আর সেদিন কিন্তু আমি আমার ঋণ মুক্ত করতে বেশি সময় নেব না। মহামায়ার দেবী হাড়ে কাঠে গলাটা ঢোকাবই, তারপর আরে বাবা সায়না দিল, এই জমি এবার তোমার নামে হবে বিদিশা। শামু কি বলছো তুমি এসব? কি বলছি? আরে আমার ডার্লিং জীবনে প্রথম কোনো একটা জিনিস চাইছে, আর আমি তা এনে দেবো না, তাই কখনো হয় নাকি? সত্যি বলছো? সত্যি 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 দিন সত্যি। শামু শামু শামু, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমার কতদিনই স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমার স্বপ্ন পূরণ করাটাই যে আমার জীবনের একমাত্র লক্ষ্য বিদিশা, কারণ তুমি যে আমার জীবনের সবটাই জুড়ে রয়েছো। আর সেটা যদি সত্যি হয় তাহলে তোমাকে বলি, এখানে থেমে গেলে হবে না, আমাদের লক্ষ্যটা আরো বড় করতে হবে। লক্ষ্য? কোন লক্ষ্যের কথা বলছো তুমি? এই চ্যাটার্জি পরিবারের সমস্ত সম্পত্তি। তোমার দাদার প্রতি বাবার মন যেভাবে গলতে শুরু করেছে, তাতে করে ঝোপ বুঝে আসল সময় কোপটা না মারতে পারলে ভবিষ্যতে কিন্তু এত বড় সম্পত্তি আধা আধি হয়ে যেতে পারে। বলা তো যায় না, বাবারা নিজের আগের পক্ষে ছেলেকে সব দিয়ে দেয়। আরে না না, আরে এমন হতে পারে না। আরে বাবা এমন কাজ কিছুতেই করতে পারেন না। পারে না বলে কিছু হয় না সমু। মানুষের মন কখন কার দিকে চলে যাবে কেউ বলতে পারে না। তাহলে তুমি এখন আমায় কি করতে বলছো? যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে রাজি করে সমস্ত সম্পত্তি নিজের নামে, মানে আমাদের নামে করিয়ে নিতে হবে। কিন্তু বাবা কি এমন কাজ করতে রাজি হবেন? হবেন। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও, ব্যাস। আমি তো তোমার কথা মতো কাজ করতে চাই বিদিশা, কারণ আমি জানি এই জীবনে সব থেকে যদি আমার কেউ ভালো চায় সে শুধু তুমি তুমি তুমি। তাই বুঝি? একেবারে তাই। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কাকা। তাই তোমার আশায় দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। আজকে কাছে চাই তোমাকে, বুঝেছি তুমি কত যে আপন। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। আজকে কাছে চাই তোমাকে, বুঝেছি তুমি কত যে আপন। ও দূরে গিয়ে তাই কি এত কাছে আসা, ভালোবাসা এলো জীবনে। যাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবন আসবে কখন। লা 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 লা
কেন অবাক করে বুঝি? তো তো অবাক হওয়ার কথা নয় রে ভাই। আমি বিশ্বাস করতাম তুই আমাদের বাবার আদর্শ অনুপ্রাণিত হয়ে নিজের জীবনটাকে মানবিকতার মূল্যায়নে ভরে তুলেছিস। আমি ভেবেছিলাম সততাকে আশ্রয় করে ঠিক বাবার মতো নিজের জীবনযাত্রায় সঠিক রাস্তা খুঁজে পেয়েছিস, কিন্তু না, আজ তুই আমার সমস্ত ধারণাগুলোকে ভ্রান্ত করে দিলি রে ভাই। কেন করলি এমন কাজ? কি করেছি আমি? তুই এখন আমাকে প্রশ্ন করছিস কি করেছিস তুই? পরাণ চাচা মেহেরেলদের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়ে রঙিন আলো রোশনায় নিজের বউকে নিয়ে আনন্দ পেতে উঠেছিস। এত বড় নির্লজ্জ তুই! চুপ করো, চুপ করো তুমি। আমার স্বামীকে এই সব কথা বলে অপমান করা তুমি কে? হ্যাঁ, চাল নেই, চুলো নেই, চলে এসেছে মারলি করতে। ঠিক বলেছে বোন, যাদের চাল চুলো নেই, যাদের তোমাদের মতো অর্থবল লোকবল নেই, তাদের কথা বলার অধিকার নেই, কিন্তু বাঁচার অধিকার তো আছে। সেই বাঁচার অধিকার তো কেউ কারো থেকে কেড়ে নিতে পারে না। আমি কাদের বাঁচার অধিকার কেড়ে নিয়েছি? আরে আমি তো শুধু আমাদের জমি আমাদের কাছে ফিরিয়ে এনেছি, তাই তো অন্যায় কি আছে? না, এটা অন্যায় নয়, এটাকে অন্যায় বলে না। কিন্তু কাউকে কিছু দান করে সেটা জোর করে কেড়ে নেওয়াকে পাপ বলা হয়, পাপ। আর সেই পাপ করে তুই আমাদের চ্যাটার্জি পরিবারের মাথাটাকে লজ্জায় নিচু করে দিয়েছিস। তুই একবারও ভাবলি না বাবার দেওয়ার কথা কি হবে? যে মানুষটা সারা জীবন মাথা উঁচু করে চলেছে তোরই কাজের জন্য, তার মাথাটা সারা জীবনের মতো কতটা নিচু হতে পারে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য? এমন কাজ তুই করতে পারলি ভাই? জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কাজে যে কিনা বাবার মাথা নিচু করে এসেছে, তার মুখ থেকে না আমি কোনো জ্ঞানের মানুষ শুনতে চাই না। হ্যাঁ, আমার জন্য বাবার মাথা নিচু হয়েছে ঠিকই, তবে সেটা সবার সামনে নয়। বাবার আদর্শের কাছে বাবার মাথা নিচু হয়েছে এই কৈলাসপুর গ্রামের মানুষদের সামনে নয়। কারণ আমি অন্যায়ের সাথে সওদা করে ন্যায়ের ঘরে অন্ধকার নিয়ে এসে নিজের ঘরকে আলোকিত করা কোনোদিনও চেষ্টা করি। গরিব চাষিদের উপর অত্যাচার করে ক্ষমতার জোর দেখিয়ে যে জমি কেড়ে নিয়ে তোরা স্বপ্ন বারোদ করার চেষ্টা করছিস, দেখিস সেই স্বপ্নের ইমারত আবার গরিব মানুষগুলোর চোখের জলে তৈরি বন্যায় ভেসে চলে না যায়। বুঝতে পারছো, আমাদের জমিটা এখন ওনার নামে না হয়ে তোমার আমার নামে হয়ে গেল, তাই হিংসে জ্বলে যাচ্ছে। বোন, জ্ঞানীরা কখনো মূর্খদের মূর্খামিতে হিংসা করে না, আর শিক্ষিতরা কখনো অশিক্ষিতদের অশিক্ষা হিংসা করে না। সৎ লোকেরা কখনো অসৎ লোকের অসৎ কাজের জন্য হিংসা করে না। আর বাকি রইল পড়ে জমি জমা, টাকা পয়সা, ক্ষমতা, সে তো ক্ষণিকের, কখন আসবে কখন যাবে। কিন্তু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার মূল্য যে কোনো কিছু দিয়ে মাপা যায় না বোন। দুহাতে অর্থ উপার্জন করে যদি রাত্রিবেলা দুদণ্ড ঘুমোতে নাই পারলাম, তাহলে সে অর্থের কি মূল্য আছে বোন? সুখী হতে গেলে অর্থ নয়, আশীর্বাদের প্রয়োজন হয়। আজ তোমার স্বামীর অবদার্থতার জন্য সেই সব গরিব মানুষগুলোর আশীর্বাদের হাত আমাদের মাথা থেকে, আমাদের পরিবারের মাথা থেকে উঠে গেছে। কি সাহস! আমার স্বামীকে বলে কিনা অপদার্থ! কি এত বড় কথা? তবে রে রাস্তাকে সোমনাথ, একই মা তুমি? তোর এত বড় সাহস, তুই তোর পিতৃতুল্য দাদার গায়ে হাত তুলতে যাচ্ছিস? শিবু, এ আমি কোন সোমনাথকে দেখছি যে দাদা ছোট থেকে তোর হাত ধরে হাঁটতে শেখালো, দিনটা তোর আনন্দে নিজের আনন্দ খুঁজে পেত। তুই হাতে খেতে পারিস না বলে নিজে না খেয়ে তোকে খাইয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত, আজ সেই দাদার গায়ে তুই হাত তুলতে যাচ্ছিস? মা ছাড়ো না, ওরা তো ছোট, আর ছোটরা তো ভুল করে। না শিবু, এটা ভুল নয়, এটা পাপ। আপনি না জেনে শুনে সবুজ দিকে এভাবে আঙ্গুল তুলতে পারেন না মা। যা অসম্মান করে তার অসম্মানিত হওয়াটাই উচিত। ঠিক, একদম ঠিক, সত্যি তো। আমি যে সমুকে তার স্ত্রীর সামনে অসম্মানিত করে দিয়েছি, আসলে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে আমি চলতে পারলাম না মা। শিবু, তাই তো এই আধুনিক সমাজের নিয়মগুলো আমি বারে বারে ভুলে যাই ছোটবেলার মতো। ভাইকে তার বউর সামনে শাসন করা যা অসম্মানের। মেয়েরা বিয়ের আগে তাদের মায়ের বকাকে মেনে নিল, বিয়ের পর শাশুড়ি মায়ের শাসন যে তাদের কাছে অসম্মানের। স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা ছাত্ররা পড়াশোনা না করলে তাদের গায়ে হাত তুলতে ভয় পায়। যদি পরের দিন সকালে পুলিশ এসে হাজির হয়, আসলে আধুনিক সমাজে শাসনের কোনো জায়গা নেই মা। তাই তো আর ছেলেরা মা বাবার গায়ে হাত তোলে, ছাত্রদের ভয়ে শিক্ষকরা মুখ বন্ধ করে সব মেনে নেয়, আর বউয়ের ভয়ে ছেলেরা তাদের মা বাবাকে রেখে আসে দূরে কোনো এক বৃদ্ধাশ্রমে। এই তো আমাদের আধুনিক সমাজ মা, এই তো আমাদের আধুনিক সমাজ। কষ্ট পাস না রে, কষ্ট পাস না। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুই তোর ভাইকে কতটা ভালোবাসিস। তাই সমুর হয়ে আজ আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না মা না, এ তুমি কি করছো? সমু যে আমার নিজের ভাই,
তাই তুমি ওর হয়ে আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিও না মা, দূরে সরিয়ে দিও না। মায়েদের দুটো হাত তো সন্তানদের সামনে জড়ো করার জন্য হয় না, মায়েদের দুটো হাত যে সন্তানদের মাথায় রেখে আশীর্বাদ করার জন্য হয় মা, আশীর্বাদ করার জন্য হয়। তবে আজ তোমার আশীর্বাদ যে সমুটার বড় প্রয়োজন মা, বড় প্রয়োজন। কি বলছিস তুই? কেন বলছিস এই কথা? কোনো প্রশ্ন করো না মা, কোনো প্রশ্ন করো না। তোমার এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না। শুধু শুধু আমার ভাইটাকে একটু আশীর্বাদ করো, কোনো অভিশাপ যেন ওর গায়ে না লাগে, কোনো অভিশাপে যেন ওর কোনো ক্ষতি না হয় মা, কোনো ক্ষতি না। তুই কোন ধাতু দিয়ে গড়া রে শিবু? কোন ধাতু দিয়ে? এত অপমান, এত অসম্মান সহ্য করার পরও এত ভালোবাসা তোর কোথা থেকে আসে রে বাপ? কোথা থেকে আসে? তুই কি রে শিবু, তুই কি? আমি তোমারই খোকা, শিবু তুমি আমার জননী, ভগবান তুমি মা, মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। মা মাগো মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। খোকার ঘুমে পাড়া জুড়ালো বর্গি আসে না, মাঝে তারে আগলে রাখে বুকের মাঝে তার। খোকার ঘুমে পাড়া জুড়ালো বর্গি আসে না, মাঝে তারে আগলে রাখে বুকের মাঝে তার। মায়ের স্নেহ মায়ের ছোঁয়া চাঁদ মামাটি দিয়ে যা, মায়ের স্নেহ মায়ের ছোঁয়া চাঁদ মামাটি দিয়ে যা, স্বর্গাতপি করিও সীমা। মা মাগো মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা, মাগো আমার মা, আমি তোমারই খোকা। শিবু, আমি ভগবানের কাছে প্রার্থনা করি পরজন্মে আমি যেন তোর গর্ভধারিণী মা হতে পারি। মা, খোকা, মাগো, খোকা। অনেক তো মাছের ন্যাকামি হলো, এবার দয়া করে বাড়ির সব কাজ সেরে ফেললে আমাদের উপকারটা হয়। কেন শিবুকে একাই বাড়িতে থাকে? অন্যরা কি করছে? অন্যরা মানে? অন্য চাকরদের ছুটি দেওয়া হয়েছে। মানে তোরা কি শিবুকে দিয়ে বাড়ির সব কাজ করাতে চাস? না, এ অসম্ভব। তাহলে বাড়ির সব কাজ কে করবে শুনে? আমি ধাক্কা বনে রানী, আমি রূপমাস্তানি, আমার খাবলে নেব বুকের গলে যা। ধুকুকানি বুকে আমার থাকি তোরা সুখে, আমার সন্ধ্যে বলি মনের গলে যা। এ আমার বুকের ভেতর খালি করে হেঁচড় পেঁচড়, এ আমার বুকের ভেতর খালি করে হেঁচড় পেঁচড়, হৃদয়ে হাত বলি যা যা যা। ঝিঙ্কড়ে করে ও ঝিঙ্কড়ে কর, ও ঝিঙ্কড়ে কর, করে 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 করুর কর, ঝিঙ্কড়ে করে 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 করুর কর। दुनिया मेरी घर है, लोग मेरी परछाई है, जो चाहे पुकारना, माया मेरी नाम है, और लोग मुझे प्यार से बुलाती है माया रानी। মায়া রানী? मार नाम बतो रानी, तार मार नाम छा रानी, तार मार नाम का रानी, तार मार नाम फुल रानी, तार मार नाम তুমি কি মানুষ না লোকাল ট্রেন? पूरा एक्सप्रेस, जाके बोले वंदे भारत माने सुपर फास्ट। ये শালা বকে কেন রে? বুকের কি ভাষা? কি চাই এখানে? কাজ। কোনো কাজ এখানে হবে না, যাও এখান থেকে। একে ঢুকতে দিল কে? আপনাদের বাড়ি এই ঝগড়ুটি মাসিটা কে বলেন দেখি? আসার পর থেকে শুধু কাজের মাসিদের মতো খেটখেট করি। আমি কাজের মাসি? সমা!
এই মেয়ে, তোমাকে এখানে কে আসতে বলেছে? কে পারমিশন দিয়েছে বাড়িতে ঢোকার? হাওয়া যখন বয় পারমিশন নেয়, শব্দ যখন হয় পারমিশন নেয়, যখন ভাই পারমিশন নেয়, তাহলে আমি কেন নেব বলুন তো ভেড়ুয়া বাবু? কি ভেড়ুয়া? ভেড়ুয়া মানে? আরে এ তো শালা দেখছি পুরো অশিক্ষিত মাল। আরে ভেড়ুয়া হলো যে ছেলেরা বউয়ের কথায় উঠে বসে, উঠে বসে, উঠে বসে। এই তুমি বাড়িতে ঢোকা মাত্র সবাইকে অসম্মান করছো কেন? তা কি করি বলুন তো মাঝি? এই মায়ের রানীর অভিধানে যে অসম্মানের পরিবর্তে সম্মান দেবার কথাটা লেখা নেই। সম্মান দিলে সম্মান পাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি কি কাজ জানো সেটা তো আগে বলবে, নাহলে ওনারা কি করে বুঝবেন যে তুমি এখানে কি কাজ করতে এসেছো? এই হলো ভদ্রলোকের মতো কথা। শোনো গুরু, এই মায়ের রানীর কাছে কোনো কাজই কমানো, খেলা বলতে পারো। খেলা? হ্যাঁ খেলা। সচিন যেমন 6 মারে, আমি তেমন ঝাড় দিই। বুমরা যেমন বল মারে, আমি তেমন কাপড় কাচি। ধোনি যেমন টিমি সাজায়, আমি তেমন রান্না করি। ওরে বাবা, এ কাজের লোক না ইন্ডিয়ান ক্রিকেট টিম? সব 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 করতে পারি। কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ধুলোই করা, ঘুঁটে দেওয়া, কয়লা ভাঙা, ধান ভাঙা, গাছ পোতা, খেতে দেওয়া, ঘর মোছা, সব সব সব। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এত কাজ তুমি একা করতে পারো? তা পারবো না কেন মাঝি? মেয়েরা তো মহামায়ের রূপ। 10 হাতে 10 দিক সামলানোটাই আমাদের কাজ। বাহ, খুব সুন্দর কথা বলে তো তুমি। ওর কথা জালি ফাঁসবেন না মা, তাহলে কিন্তু কপালে দুঃখ নাচবে। মাইজির কপালে যে বহুদিন আগে থেকে দুঃখ নাচতে শুরু করে দিয়েছে রে ঝগড়ুটে মাসি। এই, তুমি কার কথা বলছো? দাঁড়াও, এত কিছুর পরেও বুঝতে পারছো না? সত্যি ভেড়ুয়া মায়েরই। পরে বুঝবে যে মালকে ঘরে ঢুকিয়েছো তা কি ধরে এসেছিল আর কি ধরে গেল। এই, তুমি কিন্তু সমু বাদ দে না, বাবার আসার সময় হয়ে গেছে। তুই বড় বোনকে নিয়ে ঘরে যা। মা তুমি ঘরে যাও, আমি তোমাদের সবার জন্য চা করে নিয়ে যাই। আর এই মেয়েটার কি হবে শুনি? এই ঝগড়ুটে মাসি, মেয়ে নয়, নাম আছে মায়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা আসুক, তারপর বাবা না হয় কিছু একটা ব্যবস্থা করবে। শামু, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়ে যদি এই বাড়িতে কাজ করে, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। এই আমি তোমাকে বলে দিচ্ছি। এই যা, আবার কি হলো? আরো একটা জিনিস তো বলতে ভুলে গেছি, আমি গাড়িও চালাতে পারি। তোমার যেখানে যেতে ইচ্ছে হয় চলো ঝগড়ুটে মাসি, আমি তোমাকে সেখানে দিয়ে আসি। ইডিয়েট, চলে এসো সমু। হ্যাঁ, তাই চলো। হ্যাঁ যাও ভেড়ুয়া, বউয়ের আঁচলের তলায় গিয়ে বসে থাকো, যাও। ডিসগাস্টিং। আমি তাহলে যাই শিবু, আমার জন্য তোকে আর চা বানাতে হবে না। না গো মা, আমার কোনো কষ্ট হবে না। আরে আমি থাকতে গুরুরে তো কেন কষ্ট হবে বলেন তো মাঝি? ও যা আমি বানিয়ে দেবো। তাহলে আমি আসি। হ্যাঁ মা এসো। আসি? কি যেন নামটা? ও হ্যাঁ, মায়া। আসি। রান্নাঘরটা গন্ধে ও রান্নাঘর তোমায় যেতে হবে না, ও চা আমি বানিয়ে দেবো। বাবা আসুক, তারপর বাবা যদি মনে করেন তুমি এ বাড়িতে থাকবে, তারপর না হয়। তোমার বাপ, সরি 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 সরি, মানে তোমার বাবা কখন আসবে তার জন্য কি আমি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? এই গরু বলো না, রান্নাঘরটা গন্ধে বলে না। বললাম তো না, আমার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি। তোমার কাজ মানে? বাড়ির এসব কাজ তুমি একা করো? বাড়িতে তো আরো লোকজন আছে, এসব কাজ তুমি একা করো কেন? তুমিও তো বাড়ির ছেলে। তাতে কি হয়েছে মা? কোনো কাজই ছোট নয়। তোমার তোমার কষ্ট হয় না? নিজের মানুষদের জন্য কাজ করবে, এতে আবার কষ্টের কি আছে? কাজ আমার ছোটবেলাকার অভ্যেস, ও আমার গায়ে শুয়ে গেছে। তুমি বসো, আমি বরং। গুরু তুমি? ওই মেয়েটিকে ইয়ে না আসলে আমি যে কাজ সেটা গুরু আপনাকে কেন বলতে যাবে বলেন তো? এখন আপনি বলুন কে আপনি? আরে ধরো তো গুরু, কেন কে ঠিক নেই, বলা নেই, কোয়া নেই, দুম করে বাড়ির মধ্যে ঢুকে পড়বে। আমি এই বাড়ি নতুন কাজের লোক, মায়া রানী, ছোট্ট করে মায়া। এখন আপনি বলুন কে আপনি? কে তোমাকে এই বাড়িতে কাজ করার অনুমতি দিয়েছে? বড় সাহেব, গুরুর বাবা, বুঝেছেন? এবার আপনি বলুন তো, আপনাকে আমি এত প্রশ্নের উত্তর দেবে কেন? এবারে গেট কি পারু আমি, তাই বলছি কে আপনি বলুন। পরিচয় না দিলে ঘরের মধ্যে ঢুকতে দেবো না। তোমার গুরুই আমার পরিচয়টা ভালো দিতে পারবে, তাকে জিজ্ঞাসা করে নাও, তারপর বলো আমি এ বাড়িতে ঢুকতে পারবো কি না। গুরু, এই গুরু, হ্যাঁ? মালটা কি গো? আমার বাবা, তোমার বড় সাহেব। ও বাবা, আমার বলে হয়ে গেছে, বলে আমাকে ক্ষমা করে দিন। এই, এই, কাঁদছো কেন? ওঠো ওঠো বলছি, ওঠো। না মানে বাবা, আসলে ভুল করে। থাক, ওর হয়ে তোমাকে সালিসি করতে হবে না। কে নাম তোমার? আরে ঠিক করে বলো। না মানে বাবা, ও সব কাজ মোটামুটি জানে, তাছাড়া ওকে দেখে মনে হচ্ছে ও ঠিক পারবে, তাছাড়া কাজটা ওর খুব দরকার। তাহলে ওকে কি? আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে। না মানে বাবা, ওর সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আমি এখনই যাচ্ছি। না থাক, আমি তোমার মায়ের ঘরে গিয়ে বসছি, মায়েরানিকে আমার ঘরটা দেখিয়ে দাও।
তা টাকা পয়সা কত নেবে? লাগবে না বড় সাহেব, দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। বুঝলাম। আমার চাকরিটা পাক্কা। আরে চুপ কর। বাবা যদি দেখুন দেখতে পেয়ে যাবে, পাকা জায়গাটা কাঁচা হয়ে যাবে, সব আনন্দ মাটি হয়ে যাবে। চল মন দিয়ে কাজ করবি, চল। ইয়ে না মানে কাজ করবে, চলো। চলবে গুরু, তুমি তুকারি সব। এটা কি হলো? না মানে মা বলতো ভালো কাজ করার আগে গুরুজনদের প্রণাম করা দরকার, তাই। পাগলি। নের প্রতিটি ক্ষণ থাকুক আজীবন। গীতিম স্টুডিও স্মৃতির আপর ঠিকানা। হাসি ভালোবাসা জীবনের প্রতিটি গল্প আজই বুক করুন গীতিময় স্টুডিও।